সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা 32 নাম্বার স্লাইড নিয়ে শুরু করি। আমি একটু পড়ি এটা কোশ্চেনটা যে 38-year-old male is concerned as he has been passing very small amount of একটু দেখতে অসুবিধা হচ্ছে over the past few days অর্থাৎ ইউরিন concentration of urine over the past few days despite drinking liter of water. He has just finished a course of antibiotic for tonsillitis and is feeling generally well in himself. He is a pyrexial and has a blood pressure 150 over 100 millimeter mercury. Previous blood pressure reading and kidney function test have যেটা হচ্ছে যে নর্মাল, আর এখন রেজাল্ট হচ্ছে যে প্রোটিন ইউরিনে হচ্ছে প্রোটিন 1+, ব্লাড অর্থাৎ আরবিসি হচ্ছে 3+, নাইট্রেট নেগেটিভ। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? অর্থাৎ সিনারিটা তাহলে যে টনসিলাইটিসের একটা পেশেন্ট এবং এখন জ্বর নেই, কিন্তু তার হাইপারটেনশন আছে এখন এট প্রেজেন্ট, এবং ইউরিনের ফাইন্ডিংটা এখানে দেওয়া হচ্ছে যে প্রোটিন 1+, আরবিসি 3+, নাইট্রেট নেগেটিভ। নাইট্রেটটা এটা আসলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য এনজাইমেটিক টেস্ট করা হয়, নাইট্রেট নেগেটিভ। হ্যাঁ, তাহলে কি কি এখানে হতে পারে? যে একটা না, এ হচ্ছে রেনোভাস্কুলার ডিজিজ, বি হচ্ছে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, সি হচ্ছে অ্যাকিউট টিবুলার নেক্রোসিস, ডি হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম, ই হচ্ছে নেফ্রাইটিক সিনড্রোম। আচ্ছা, তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে টনসিলাইটিস ফলোড বাই ইউরিনে আরবিসি এবং প্রোটিনিউরিয়া এবং হাইপারটেনশন। তাহলে ক্লিয়ার কাট এটা বোঝা যাচ্ছে যেটা নেফ্রাইটিক সিনড্রোমের ব্যাপারে। হ্যাঁ, যদিও অ্যান্টিবায়োটিক খেয়েছেন, কোর্স কমপ্লিট করেছেন, বাট অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিটের পরেও এরকম হতে পারে। হ্যাঁ, কারণ এটা অটোইমিউন প্রসেসে হয়। আর টনসিলাইটিস এর পরেই যে অ্যান্টিবডি মিডিয়েট যে গ্লোমেরুলোনেফ্রাইটিস পোস্ট ইনফেকশাস বা পোস্ট স্ট্রেপ্টোকক্কাল জিএন। হ্যাঁ, এটা নেফ্রাইটিক প্রেজেন্টেশন নিয়ে এটা প্রেজেন্ট করছে, তাহলে এটা কারেক্ট হবে এখানে। নেক্সট কোশ্চেন, a 10-year-old boy is taken to see the GP by his mother. For the past 2 days he has had a sore throat associated with blood in the urine. There is no significant past medical history. The general physician suspects glomerulonephritis and referred to the patient to hospital. What would be a renal biopsy most likely now? তাহলে এটা দেখা যাচ্ছে যে সিনারিটা যে সোর থ্রোটের খুব কম সময়ের মধ্যেই তার ইউরিনে ব্লাড এসেছে, লেস দেন 1 উইকস এর মধ্যেই তাহলে ইউরিনে ব্লাড এপিয়ার করেছে এবং নেফ্রাইটিক ইলনেস এর মতো প্রেজেন্টেশনটা সাসপেক্ট করা হয়েছে। তাহলে কি হতে পারে, তাই না? এ হচ্ছে proliferation of endothelial cell, বি নো চেঞ্জ, সি হচ্ছে মেসেঞ্জিয়াল হাইপারসেলুলারিটি, ডি হচ্ছে বেসমেন্ট মেমব্রেন থিকেনিং, ই হচ্ছে ক্যাপিলারি ওয়াল নেক্রোসিস। তাহলে আমরা এখানে বোঝাই যাচ্ছে এটা গ্লোমেরুলোনেফ্রাইটিস এবং সোর থ্রোট এবং খুব কম শর্ট ডিউরেশনে নেফ্রাইটিক ইলনেসে বা গ্লোমেরুলোনেফ্রাইটিসের প্রেজেন্টেশন। তাহলে আইজিএ নেফ্রোপ্যাথির খাবারে এই ডায়াগনোসিস, এবং এখানে তাহলে সিটা এখানে আমরা বলবো যে মেসেঞ্জিয়াল হাইপারসেলুলারিটি হয়, আইজিএ নেফ্রোপ্যাথিতে মেসেঞ্জিয়াল হাইপারসেলুলারিটি হয়। তাহলে সিটা এখানে কারেক্ট হবে। আচ্ছা, নেক্সট স্লাইডে আমরা যাচ্ছি। A 45-year-old present to the emergency department with chest pain and ECG show anterior ST elevation and he is thrombolized with altiplase. His chest pain settles and he is on atorvastatin, bisoprolol and ramipril. For 4 days later, his blood results are as following. আচ্ছা, কি হচ্ছে এখানে যে উনি অর্থাৎ ফিচার্সটা ছিল এমআই, অ্যাকিউট এমআই মায়োকার্ডিয়াল ইনফেকশনের, এবং উনি থ্রম্বোলাইজড হয়েছেন এবং লাস্টলি উনি মায়োকার্ডিয়াল ইনফেকশনের লাইনে যে ট্রিটমেন্টটা উনি কন্টিনিউ করছেন। এখন
ওনার সিনারিটা দিকে, যে ইউরিয়া হচ্ছে 22 মিলিমোল পার লিটার, ক্রিয়েটিনিন 277 মাইক্রোমোল পার লিটার, অর্থাৎ দুইটাই রেস। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজ ফর দ্য ডিটোরিয়েশন অফ রেনাল ফাংশন? তাহলে কি কি আছে এখানে? এ হচ্ছে রেনাল আর্টারি স্টেনোসিস, বি হচ্ছে এনএসআইডি রিলেটেড নেফ্রোপ্যাথি, সি হচ্ছে স্ট্যাটিন নেফ্রোপ্যাথি, ডি হচ্ছে ড্রেজলার সিনড্রোম, ই হচ্ছে হেমোরেজ ইনটু দ্য রেনাল সিস্ট। তাহলে এখানে যেমন রেনাল আর্টারি স্টেনোসিস এখানে তো আনলাইকলি, কারণ এমআই এর পরে যে তার রেনাল ইম্পেয়ারমেন্ট, এটার সাথে এটা যাচ্ছে না। বিএনএসআইডি রিলেটেড, এটাও তো এখানে এনএসআইডি তো তার হিস্ট্রি নেই। তাহলে সি কি স্ট্যাটিন না প্রভৃতি, উনি স্ট্যাটিন খেয়েছেন, খাচ্ছেন। আচ্ছা, এটা আমরা চিন্তা করি স্ট্যাটিন। আর ডি হচ্ছে ড্রেজলার সিনড্রোম। ড্রেজলার সিনড্রোমটা আসলে মায়োকার্ডিয়াল ইনফাকশনের পরে আহ এটা একটা পেরিকার্ডাইটিস এর মতো ফিচার, চেস্ট পেইন থাকে, হ্যাঁ, অটোইমিউন মেডিয়েটেড, এটা তাহলে রিলেটেড না। এবং এই হেমোরেজিক হেমোরেজ ইনটু দ্য রেনাল, এটাও রিলেভেন্ট না। তাহলে এটা সিটাই মোস্ট লাইকলি স্ট্যাটিন নেফ্রোপ্যাথি, কারণ স্ট্যাটিনে অনেক সময় দেখা যায় যে রেনাল ফাংশন ইম্পেয়ারমেন্ট করতে পারে হাই ডোজে বিশেষ করে। তাহলে সিটা এখানে রিলেভেন্ট, সি। নেক্সট কোশ্চেনে যাই। Each one of the following is a recognized side effect of erythropoietin except, তো erythropoietinটা আমরা সাধারণত chronic kidney disease with anemia, anemia in case of CKD তে আমরা erythropoietin ইউজ করি। তো সেটা সাইড ইফেক্ট কি? একটা হচ্ছে এ হচ্ছে কি কি আর্টিকেরিয়া, বি হচ্ছে হাইপারটেনশন, সি হচ্ছে বোন এক্স, আচ্ছা, ডি হচ্ছে লং বোন ফ্র্যাকচার, এবং ই হচ্ছে পিউ রেড সেল অ্যাপ্লাসিয়া। তাহলে আর্টিকেরিয়া হতে পারে, কারণ এটা অ্যালার্জিক অনেক সময় রিয়াকশন করে। হাইপারটেনশন, এটাও একটা সাইড ইফেক্ট কমন। বোন এক, এটাও হতে পারে। লং বোন ফ্র্যাকচার, এটা ডিটা হচ্ছে আনলাইকলি। আর পিউ রেড সেল অ্যাপ্লাসিয়া এটা রেয়ার সাইড ইফেক্ট, এটা খুবই আনকমন সাইড ইফেক্ট অফ ইরাইথ্রোপয়েটিন। তবে কেস আছে, অনেক কেস না হলেও কেস পাওয়া যাচ্ছে যে পিউ রেড সেল অ্যাপ্লাসিয়া একটা ইরাইথ্রোপয়েটিনের একটা রিমোট সাইড ইফেক্ট বা রিমোট ড্রাগ রিয়াকশন। তাহলে লং বোন ফ্র্যাকচারটা এখানে এই ক্ষেত্রে আমরা মনে করব যে অ্যাকসেপ্টের মধ্যে পড়বে, হ্যাঁ, ডি। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা যাই। 34 নাম্বার স্লাইডে, a 45-year-old who has developed chronic kidney disease secondary to focal segmental glomerulosclerosis is reviewed in the renal clinic. His renal function is deteriorating and the GFR is currently 15 milliliter per minute. The nephrologist is planning for hemodialysis. What is the most accessible বা recognized method বা preferable method, তাই না, for hemodialysis? তাহলে এখন দেখি কি কি লেখছে এখানে। এ হচ্ছে আর্টারি ভেনাস ফিস্টুলা, বি হচ্ছে টানেল ভেনাস ক্যাথেটার, সি হচ্ছে নন টানেল ভেনাস ক্যাথেটার, ডি হচ্ছে আর্টারি ভেনাস গ্রাফট, এবং ই হচ্ছে পেরিটোনিয়াল ক্যাথেটার। হ্যাঁ, এখানে হচ্ছে আর্টারি ভেনাস ফিস্টুলাটাই অ্যাকুরেট, কারণ হচ্ছে যে আমরা হিমোডায়ালাইজ শুরু করার অ্যাটলিস্ট 6 মান্থ টু 1 ইয়ার আগে আমরা পেশেন্টকে কাউন্সেলিং করতে থাকি যে আর্টারি ভেনাস ফিস্টুলা করার জন্য। যে আর্টারি ভেনাস ফিস্টুলাটা সুবিধাটা হলো যে এটা আম, আহ, এটা ইনফেকশনের চান্সটা কম থাকে, কিন্তু অন্যান্য প্রসিডিউরে কিন্তু ইনফেকশনের চান্স বেশি। হ্যাঁ, ইনফেকশন বা ক্যাথেটার রিলেটেড অন্যান্য কমপ্লিকেশন হতে পারে, যেমন টানেল ক্যাথেটার, নন টানেল ক্যাথেটার। হ্যাঁ, গ্রাফট একটা ফরেন বডি ইউজ করা হয়, তাহলে এটারও অনেক কমপ্লিকেশন বা হ্যাজার্ড আছে। হ্যাঁ, পেরিটোনিয়াল ক্যাথেটার এটাও অনেক কমপ্লিকেটেড। তাহলে আমরা আর্টারিওভেনাস ফিস্টুলাটা হলো মোস্ট প্রিফারেবল এবং সেফার দেন আদার্স মেথড। তাহলে এটা হচ্ছে এখানে কারেক্ট, আর্টারিওভেনাস ফিস্টুলা। আচ্ছা, ইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ কজ অফ ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস এক্সেপ্ট। আচ্ছা, আমরা ডায়াবেটিস ইনসিপিটাস দুই ধরনের বলি, একটা হলো নেফ্রোজেনিক আর একটা হচ্ছে ক্রেনিয়াল। তাহলে ক্রেনিয়াল ডায়াবেটিসের কজ কোনটা না, এটাই মিন করাচ্ছে। তাহলে দেখি, এ হচ্ছে পিটুইটারি সার্জারি,
তাহলে এটা তো একটা কজ, তাহলে এটা হবে না। বি হচ্ছে লিথিয়াম, এটা মাথায় রাখি লিথিয়াম, কারণ এটা তো নেফ্রোজেনিক কজের কজ। হ্যাঁ, তাহলে বিটা এখানে আমাদের মাথায় ইয়ে করতে হবে, লিথিয়াম। সি হচ্ছে হিস্টোসাইটিস, এক্স এটাও কজ, ক্রেনিওফ্যারিঞ্জিওমা, পোস্টেরিয়র। সি, ডি, ই এবং এ চারটাই হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাসের ক্রেনিয়াল টাইপের কজ। তাহলে এখানে বি, অর্থাৎ বিটাকে আমরা এখানে বলবো যে কারেক্ট, লিথিয়ামটা নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস করে। আচ্ছা, নেক্সট 35 নাম্বার। A 60-year-old man with chronic kidney disease secondary to diabetes mellitus is reviewed when assessing his estimated GFR. Which one of the following variable is not required by the MDRD equation? MDRD মানে হচ্ছে modified diet in renal disease। তাহলে এখানে তাহলে কোনটা ভেরিয়েবল অর্থাৎ মানে ইকুয়েশন করার জন্য কিছু ভেরিয়েবল লাগে। এর মধ্যে এ হচ্ছে এজ, এটা লাগে। বি হচ্ছে সেরাম ক্রিয়েটিন, এটাও লাগে এমডিআর এর জন্য। সি ইথনিসিটি, ব্ল্যাক হোয়াইট, এটা দরকার হয়। তারপরে ডি হচ্ছে জেন্ডারও দরকার হয়, মেল বা ফিমেলের জন্য হিসেবটা আলাদা হয়ে যায়। এবং ই হচ্ছে সেরাম ইউরিয়া, এটা এখানে ইউরিয়াটা আমাদের লাগে না, এমডিআরডি ইকুয়েশনের জন্য ইউরিয়াটা লাগে না। অর্থাৎ এস্টিমেটেড জিএফআর এর জন্য ইউরিয়াটা আমরা ইউজ করি না। হ্যাঁ, তাহলে ইটা এখানে হচ্ছে কারেক্ট। ঠিক আছে, ই। নেক্সট আমরা যাই যে এ 43-year-old man has a workup for hypertension. He has found to have blood on urine dipstick of a freshly voided sample. Which one of the following may account for his finding? The hypertension ইভালুয়েশনের জন্য বা উনি ইনভেস্টিগেট করেছেন এবং ইউরিনে 1+ আরবিসি ব্লাড পাওয়া গেছে। তাহলে কোনটা জন্য ওটা হতে পারে? এ হচ্ছে স্মোকিং, বি এক্সারসাইজ, সি ওবেসিটি, ডি ইটিং রেড মিট এন্ড প্রিভিয়াস ডে অন দ্য প্রিভিয়াস ডে এন্ড হচ্ছে ইউজ অফ রেমিপ্রিল। আচ্ছা, এখানে তাহলে আমরা একটা কজ আছে ফিজিওলজিক্যালিও, হয়তো কোনো প্যাথোলজি না থাকলেও ইউরিনে আরবিসি যেতে পারে যদি এক্সারসাইজ করা হয়। এক্সারসাইজের পরে স্ট্রেনিয়াস এক্সারসাইজ বিশেষ করে, তারপরে আরেকটা হচ্ছে হাই ফিভার। হ্যাঁ, এই কন্ডিশন গুলাতে দেখা যায় যে ইউরিনে ব্লাড আসতে পারে। তাহলে এটা ফিজিওলজিক্যাল কারণে, এক্সারসাইজের কারণে ব্লাড আসতে পারে। তাহলে এটা 43 ইয়ার্সে, তাহলে এটা হলো বি, বি এক্সারসাইজ। আচ্ছা, নেক্সট স্লাইডে আমরা you are working on a general medical ward and reviewing the blood result and observations charts of your patient. Which one of the below patient meet the criteria for an acute kidney injury? আচ্ছা, অ্যাকিউট কিডনি ইনজুরির মধ্যে কোনটা ক্রাইটেরিয়া ফুলফিল করতেছে? পাঁচটা স্ট্রিমের মধ্যে একটা হলো প্যাশেন্ট উইথ পটাশিয়াম 6.7 মিলিমোল, যদিও হাই পটাশিয়াম, বাট এটা অ্যাকিউট কিডনি ইনজুরি, এটা ডেফিনেশনের ক্রাইটেরিয়াতে পড়ে না। হ্যাঁ, তারপরে বি, patient whose creatinine has increased from 78 to 100 micromole over 48 hours. আচ্ছা, তার মানে এটা খুব বেশি রেস করেনি, হ্যাঁ 48 আওয়ার্স, তাহলে এটাও পড়ে না। তারপরে এখানে আসতেছে যে প্যাশেন্ট উইথ এ ক্রিয়েটিনিন অফ 150 micromole per liter whose most recent creatinine 12 months ago was normal. আচ্ছা, এটাও ক্রাইটেরিয়াতে সেরকম আসবে না, কারণ এটা একেআর ডেফিনেশন হচ্ছে যে রিসেন্ট ডিটোরিয়েশন থাকতে হবে। হ্যাঁ, ডেজ, উইকস এরকম সময়ের মধ্যে। আর নেক্সট হচ্ছে হচ্ছে ডি, যেটা 70 কেজি পেশেন্ট হু হ্যাজ প্রডিউস 20 to 25 মিলিলিটার অফ ইউরিন পার আওয়ার ফর ইচ অফ দ্য লাস্ট 7 আওয়ার্স। এইটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়তেছে, কারণ একে আমরা ইউরিনের আউটপুট দিয়েও মেজার করি, যে বলি যে লেস দ্যান 0.5 ml পার কেজি পার আওয়ার। যদি 6 আওয়ারের মতো 6 আওয়ার পর্যন্ত এরকম ইউরিন হয়, ফরমেশন হয়, তাহলে ওটা একে এর মধ্যে পড়ে যায়। তাহলে এটা 70 কেজি, তাহলে
পার আওয়ারে 35 ml এর নিচেই যদি হয়, মানে 0.5 ml পার কেজি পার আওয়ার, তাহলে 35 ml এর নিচে অর্থাৎ 20 থেকে 25 ml ইউরিন হচ্ছে, এবং এটা লাস্ট 7 আওয়ার্স এ এটা রেজাল্ট, তাহলে এটা তো একে এর মধ্যে পড়ে যাচ্ছে, কিন্তু ডি। আর এটা কি প্যাশেন্ট উইথ এন ইজিএফআর অফ 60, না এটা আসতেছে না, তাহলে ডিটা হবে এখানে, ডি। Next, a 70-year-old man has been admitted with abdominal pain. The surgeon wished to perform a contrast-enhanced CT scan, but are concerned because he has chronic disease, kidney disease stage 3. His latest renal function is shown below: sodium normal, potassium normal, urea 8.1, creatinine 130 micromole per liter. তাহলে একটু বেশি আছে। তাহলে which one of the following is the most important step in reducing the risk of contrast in display প্রভৃতি? হ্যাঁ, কন্ট্রাস্ট ইউজ করলে কিডনি আরো ফাংশন ডিটেরিওরেট করতে পারে, বিশেষ করে যারা হাই রিস্ক গ্রুপের মধ্যে আছে, বিশেষ করে কিডনি ডিজিজ আর্লি স্টেজে, হ্যাঁ, বা ওল্ডার এজ বা ডায়াবেটিক পেশেন্ট, হ্যাঁ, এই ধরনের এরা হলো রিস্কি গ্রুপ। তো তাহলে রিস্ক অফ কন্ট্রাস্ট ইনডিউসড নেফ্রোপ্যাথি রিডাকশনের জন্য তাহলে কি কি অ্যাপ্রোপ্রিয়েট মেজার আছে? এ হচ্ছে ওরাল সোডিয়াম বাইকার্বনেট প্রি অ্যান্ড পোস্ট প্রসিডিউর, আচ্ছা। বি হচ্ছে ওরাল এন এসিটাইল 16 প্রি অ্যান্ড পোস্ট প্রসিডিউর। সি হচ্ছে ইন্ট্রাভেনাস 0.9% সোডিয়াম ক্লোরাইড প্রি অ্যান্ড পোস্ট প্রসিডিউর। ডি হচ্ছে ইন্ট্রাভেনাস ফ্রোসিমাইড, আচ্ছা। ই হচ্ছে ইন্ট্রাভেনাস মেনিটল। আচ্ছা, এখানে তাহলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে নরমাল স্যালাইন, হ্যাঁ, নরমাল স্যালাইন অর্থাৎ হাইড্রেশন রাখা, পেশেন্টকে হাইড্রেট করে রাখা, যাতে কন্ট্রাস্টের টক্সিক ইফেক্টটা রিডিউস হয়ে যায়, ইউরিন আউটপুটটাকে বাড়াই দেওয়া ডিউরিং অ্যান্ড আফটার প্রসিডিওর, ইউরিনটা যাতে ভালো ফরমেশন হয়, বেশি বেশি ফরমেশন হয়, ফলে টক্সিসিটি অফ দ্য কন্ট্রাস্ট মিডিয়া এটা অনেকটাই কমে যাবে। তাহলে আমরা সোডিয়াম ক্লোরাইড 0.9%, দ্যাট ইজ নর্মাল স্যালাইনটা আমরা ইনফিউশন হিসেবে দেবো, পেশেন্টকে হাইড্রেটেড রাখবো, এবং আমরা খেয়াল করবো ইউরিন আউটপুটটা যাতে বেশি হয়। হ্যাঁ, বলা হয় যে 150 ml পার আওয়ার এরকম যাতে হয় ওই প্রসিডিউর এবং আফটার প্রসিডিউর। তো এরকম একটা হাইড্রেটেড অবস্থায় রাখলে দেখা যায় যে অনেকটাই কন্ট্রাস্ট ইনডিউসড নেফ্রোপ্যাথিটা আমরা রিস্ক রিডিউস করতে পারি। আচ্ছা, এখানে তাহলে সি হবে। নেক্সট স্লাইডে যাচ্ছি আমরা। A 50-year-old Caucasian man was seen in general practice for review of his hypertension. As the patient was living, the described the following lower urinary tract symptom: urinary frequency, hesitancy, nocturia, post-micturition dribbling, and poor stream. The general practitioner reviewed the patient 2 weeks later to find a vast improvement. On examination, the patient prostate was enlarged, firm, smooth, with a midline sulcus and no craggy. Antihypertensive is the general practitioner likely to have started. আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে তার যে ক্লিনিক্যাল ফিচারটা প্রোস্টেটিক এনলার্জমেন্ট, অর্থাৎ বিনাইন প্রোস্টেটিক এনলার্জমেন্টের একটা ফিচার, যেটা আমরা সংক্ষেপে বিইপি বলি, বিইপি। তাহলে আমরা এই ক্ষেত্রে সাধারণত আমরা আলফা ব্লকার, আলফা ব্লকারটা চয়েস করি। তাহলে এখানে দেখি কি দেওয়া হয়েছে, এমলোডিপিন, না এটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এটা না। বি হচ্ছে ডক্সাজোসিন, এটা আলফা ব্লকার। সি হচ্ছে স্পারনোল্যাকটোন, এটা তো ডায়োটিক্স। আর ইন্ডাফ্যামিক, আচ্ছা। তাহলে এখানে বি, বিটা হচ্ছে এখানে কারেক্ট, হ্যাঁ, বি আলফা ব্লকারটা আমরা দিয়ে থাকি। এটা অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবেও এটা ইউজ করা হয়, অ্যাজ ওয়েল অ্যাজ প্রোস্টেটিক এনলার্জমেন্টের পেশেন্টের জন্য এটা বেনিফিশিয়াল। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যে a 27-year-old man is investigated for hemoptysis. He is a non-smoker and has no respiratory history of note. As whilst awaiting a bronchoscopy, he became lethargic and anorexic. Blood tests show the following: sodium, পটাশিয়াম, আচ্ছা, নরমাল রেঞ্জের মধ্যে, ইউরিয়া বেশি, ক্রিয়েটিনিন 271 মাইক্রোমোল, এটাও বেশি,
তারপর a renal biopsy is performed and show linear IgG deposition আচ্ছা along with basement membrane আচ্ছা what type of antibody are most likely to cause the type of presentation তাহলে এটা প্রেজেন্টেশনটা বোঝা যাচ্ছে যে এটা একটা ইমিউন মেডিয়েটেড ডিজিজ এবং যেহেতু তার রেনাল ফাংশন ইম্পেয়ারমেন্ট করেছে এবং পেশেন্টের বায়োপসি পর্যন্ত করা হয়েছে আইজিজি ডিপোজিশন পাওয়া গেছে তাহলে সেক্ষেত্রে দেখি কোনটা কারেক্ট হবে সি আনকা আচ্ছা অ্যান্টিবডিটা কোনটা হবে তাই না এটাই আচ্ছা সি আনকা এটা আনলাইকলি বি হচ্ছে আইজিএ আনলাইকলি সি হচ্ছে পি আনকা আনলাইকলি ডি হচ্ছে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি এটাও আনলাইকলি কারণ হচ্ছে যে লিনিয়ার আইজি অর্থাৎ এএনএ তো লুপাসে কিন্তু লিনিয়ার হয় না এখানে অনেক বেশি অ্যান্টিবডি ডিপোজিশন হয় হ্যাঁ এবং অল টাইপ অফ অ্যান্টিবডি আইজিজি আইজিএম আইজিএ সি3 সবই ডিপোজিট তাহলে এটা আনলাইকলি তাহলে অ্যান্টি গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন এটাই কারেক্ট হবে অ্যান্টি জিবিএম অ্যান্টিবডি বলে এটাকে হ্যাঁ যেটা গুড পাস্চার সিনড্রোমে হয় গুড পাস্চারের সিনড্রোমে কি হয় যে হিমোক্রাইসিস হয় এবং সাথে রেনাল ইম্পেয়ারমেন্ট হয় এটা একটা অ্যান্টিবডি মেডিয়েটেড একটা গ্লোমেরুলোনেফ্রাইটিস প্রেজেন্টেশন আইজিজি তার মানে এটা হলো এনটিজিবিএম ইটা কারেক্ট হবে নেক্সট কোশ্চেনে আমরা যাই A 62-year-old man present with nocturia, hesitancy, and terminal dribbling. Prostate examination revealed moderately unders with no irregular feature and well-defined median sulcus. A pH হচ্ছে 1.3 nanogram per milliliter. What is the most appropriate management? এ হচ্ছে alpha 1 antagonist. এ হচ্ছে 5 alpha reductase inhibitor. সি হচ্ছে non-urgent referral for transurethral resection of prostate. টি হচ্ছে empirical treatment. তাহলে এটা এখানে আমরা সাধারণত প্রোস্টেটিক এনলার্জমেন্ট আমরা শুরু করি আলফা 1 অ্যান্টাগনিস্ট দিয়ে হ্যাঁ কমনলি আমরা এটাই শুরু করি তাহলে এটাই এখানে মোস্ট কারেক্ট তার যদি আরো বেশি এনলার্জ হয় দেখা যায় অনেক সময় আলফা 1 এবং সাথে 5 আলফা একটা হ্যাঁ তাহলে এখানে এটাই আমরা কারেক্ট বলবো এ নেক্সট কোশ্চেন A 45-year-old woman with nephrotic syndrome is noted to have marked loss of subcutaneous tissue from the face. What is the most likely underlying cause of renal disease? আচ্ছা দেখি তার মানে লাইপোডিস্ট্রফি হ্যাঁ সাবকিউটেনিয়াস ফ্যাট যদি লস হয় তাহলে ওই টার্মটাকে আমরা বলি লাইপোডিস্ট্রফি টিস্যু বা ফ্যাট সাবকিউটেনিয়াসে সাধারণত ফ্যাট থাকে বেশি হ্যাঁ তাহলে ওইটাকে আমরা বলি লাইপোডিস্ট্রফি তাহলে এইটা লাইপোডিস্ট্রফি অ্যাসোসিয়েটেড কোন গ্লোমেরুলোনেফ্রাইটিসটা তাহলে সেটা আমরা বলতে হবে এখানে এটা কি মেমব্রেনোপ্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস টাইপ 2 এ বি হচ্ছে ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস সি হচ্ছে মিনিমাল চেঞ্জ গ্লোমেরুলোনেফ্রাইটিস ডি হচ্ছে রেনাল ভেন থ্রম্বোসিস বি ই হচ্ছে মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস তাহলে এখানে এ হবে এটা হলো মেমব্রেনোপ্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস টাইপ 2 এটাকে ডেন্স ডিপোজিট ডিজিজ বলে তো এখানে যেটা হয় যে ফ্যাক্টর এইচ ডেফিসিয়েন্সি থাকার জন্য দেখা যায় যে লাইপোডিস্ট্রফি বা সাবকিউটেনিয়াস টিস্যুটা একটা লস থাকে হ্যাঁ তাহলে এটা কারেক্ট নেক্সট স্লাইডে আমরা যাচ্ছি আচ্ছা ডিফিকাল্টি ইন পাসিং ইউরিন হিজ আচ্ছা এটা একটা সিনারি আর কি যে হি ইজ নোন টু হ্যাভ any previous prostatic problem and deny any dysuria following a digital rectal examination he started finasteride and tamsulosin 3 months later he present to the emergency department in urinary retention and is catheterized and a Craigie mass per rectal examination পাওয়া গেছে এবং he is referred to an urologist and a prostate ultrasound needle biopsy is arranged and prostate serum antigen is required. The following factor is most likely to give a false negative PSA. আচ্ছা প্রোস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেনটা নরমাল বা কম এসেছে বাট তার ক্লিনিক্যালি পারেক্টাল
এক্সামিনেশনে ক্রেগি ম্যাচ ফিলিং হয়েছে এবং রেনাল বায়োপসিও অ্যারেঞ্জ করা হয়েছে, তাহলে ফলস নেগেটিভ প্রোস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেনের কজ কি? আচ্ছা, এ দেখি, এ হচ্ছে ট্যামসুলোসিন, বি হচ্ছে ফিনাস্টেরাইড, সি হচ্ছে প্রোস্টেটিক নিডল বায়োপসি, তারপর ডি হচ্ছে প্রোস্টেটিক আল্ট্রাসাউন্ড, ই হচ্ছে রিসেন্ট ক্যাথেটারাইজেশন। আচ্ছা, এখন প্রোস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন কিন্তু নর্মাল ইন্ডিভিজুয়ালে অনেক সময় রেস থাকতে পারে, আবার দেখা যায় যে তাহলে সেক্ষেত্রে আমরা বলি ফলস পজিটিভ। আবার অনেক সময় দেখা যায় যে প্রোস্টেটিক কার্সিনোমা বাট কিছু কিছু কন্ডিশন যে কারণে ফলস নেগেটিভ হতে পারে। তার মধ্যে একটা হলো ড্রাগ ড্রাগের কারণেও দেখা যায় যে প্রোস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন অনেক সময় কম বা নর্মালের মধ্যে আসছে, বাট পেশেন্ট ক্লিনিক্যালি বা ইভেন হিস্টোলজিক্যালিও প্রোস্টেটিক কার্সিনোমা নিয়ে আসতে পারে। সে ড্রাগ রিলেটেড, তাহলে ট্যামসুলোসিন, ফিনিস্টেরাইড। হ্যাঁ, তাহলে তাহলে ফলোইং ফ্যাক্টরস এর মধ্যে তাহলে এ বিটাকে আমরা এখানে কারেক্ট করলো ফ্যাক্টরস। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ ফিচার অফ এইচআইভি অ্যাসোসিয়েটেড নেফ্রোপ্যাথি? আচ্ছা, তাহলে ফিচার কি? এইচআইভি অ্যাসোসিয়েটেড নেফ্রোপ্যাথির ফিচার কোনটা না সেটা আমাদের বলতে হবে। আচ্ছা, এ হচ্ছে স্মল কিডনি, বি হচ্ছে নর্মোটেনশন, সি হচ্ছে এলিভেটেড ইউরিয়া অ্যান্ড ক্রিয়েটিনিন, আচ্ছা ডি হচ্ছে প্রোটিনিউরিয়া, ই হচ্ছে ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস অর রেনাল বায়োপসি। তাহলে এখানে একটা এইচআইভি অ্যাসোসিয়েটেড নেফ্রোপ্যাথির একটা ইম্পর্টেন্ট ফিচার হলো যে আল্ট্রাসোনোগ্রামে দেখা যায় কিডনি সাইজটা নরমাল থাকে। ক্রনিক কিডনি ডিজিজের কিছু কিছু কন্ডিশনে কিডনি সাইজ নরমাল থাকে, তার মধ্যে একটা হলো এইচআইভি নেফ্রোপ্যাথি। তারপরে আর্লি স্টেজ অফ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, তারপরে হচ্ছে অ্যামাইলোইডোসিস রিলেটেড যদি কিডনি ডিজিজ হয়, তাহলে এগুলোতে কিডনি সাইজ নরমাল থাকে, ছোট হয় না। আর এডিপিকেডি তে হয় কিডনি সাইজ বড় হয়ে যায়, কিডনিটা অনেক বড় হয়ে যায়। তাহলে এগুলো আমাদের মনে রাখতে হবে যে এইচআইভি নেফ্রোপ্যাথিতে কিডনি সাইজ নরমাল থাকে, ক্ষেত্রে স্মল কিডনিটা এখানে তাহলে অ্যান্সার হবে, অর্থাৎ এটা ফিচার না, দিস ইজ নট ফিচার অফ এইচআইভি নেফ্রোপ্যাথি, আর সবগুলো ফিচার। তাহলে এখানে এটা কারেক্ট। নেক্সট কোশ্চেন। অটোজোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ টাইপ 1 ইজ অ্যাসোসিয়েটেড উইথ জিন ডিফেক্ট ইন। আচ্ছা, এটা আমরা আগের লেকচারটাও আমাদের ছিল এই ধরনের একটা কোশ্চেন, যে অর্থাৎ ADPKD1 এন্ড ADPKD1 2, হ্যাঁ, 1 এর জন্য জিন যেটা দায়ী সেটা হলো ক্রোমোজোম 16, এখানে বলাই আছে যে ডি, অন্যগুলো হবে না। ক্রোমোজোম 4টা হলো 2 এর জন্য, ADPKD টাইপ 2, তাহলে এটা না, বি ক্রোমোজোম 8 ও না, তাহলে 12 ও না, তাহলে ডি টা হচ্ছে এখানে রাইট। হ্যাঁ, এবং ইও হবে না, তাহলে ডি, এখানে ডি কারেক্ট। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যাসোসিয়েটেড উইথ এ বেটার প্রগনোসিস ইন এ পেশেন্ট উইথ আইজিএন নেফ্রোপ্যাথি? তাহলে আইজিএন নেফ্রোপ্যাথিটা আসলে একটা এমন একটা গ্লোমেরুলার ডিজিজ, এখানে দেখা যায় যে ওয়ার্ল্ড ওয়াইড গ্লোমেরুলার ডিজিজে যে সিকেটি হয় তার মধ্যে মোস্ট কমন হচ্ছে আইজিএন নেফ্রোপ্যাথি। হ্যাঁ, তাহলে এটা প্রগনোসিসটা কোন ফ্যাক্টরটা প্রগনোসিসটাকে বেটার প্রগনোসিস হিসেবে বিবেচিত, এটা আমাদের বলতে হবে। একটা হলো হেভি প্রোটিনিউরিয়া, এটা ফেভারেবল না ইন মেল জেন্ডার, না হাইপারলিপিডিমিয়াও না, ফ্র্যাঙ্ক হেমাচুরিয়া, ডি এখানে, তাহলে ডি, এবং ইটা হচ্ছে এসসি জিনোটার বিডি, এখানে ডিটাই হবে। তার মানে হেমাচুরিয়া, শুধুমাত্র হেমাচুরিয়া শুধু যদি থাকে তাহলে এটাকে আমরা বলি যে এটা একটা গুড প্রগনোসিস, কিন্তু অন্যগুলো কিন্তু গুড প্রগনোসিসের মধ্যে পড়ে না। হ্যাঁ, এখানে ডি। নেক্সট কোশ্চেন, এ 44-year-old male with a background of multiple myeloma present to the hematology clinic with swelling of the lower limb, blood, blood test show low albumin level and an urine dipstick was positive for protein. Okay. He has a kidney biopsy and stain positively for Congo red. আচ্ছা, অ্যাপেল গ্রিন এপিয়ার,
মোস্ট লাইকলি, তাহলে এটা এর আগের প্রিভিয়াস ক্লাসে আমাদের এরকম একটা স্ট্রিম ছিল। তো এটা হলো তাহলে কঙ্গোরেট এবং অ্যাপেল গ্রিন যদি দেখা যায় তাহলে অ্যামাইলোডোসিস ব্যাপারে, অন্যগুলো স্ট্রিম গুলো আমি পড়ে যাচ্ছি যদিও। বি মিনিমাল চেঞ্জেস ইজ আনলাইকলি হবে না, এটা আইজিএনএফ প্রভৃতি হবে না, ডি মেমব্রেনাস গ্লোমেরুলার হবে না, ই হচ্ছে এসএলই। তাহলে এখানে এ হচ্ছে অ্যামাইলোডোসিস, হ্যাঁ অ্যামাইলোডোসিসটা এখানে হবে। আচ্ছা নেক্সট কোশ্চেন, a 26-year-old man with loin pain and hematuria is found to have autosomal dominant polycystic kidney disease, a defect in which one of the following gene is likely to be responsible? এটার মধ্যে স্টেম দেওয়া নাই, তাহলে মোস্ট কমন তাহলে ক্রোমোজোম 16, ক্রোমোজোম 16 হবে। এটা এটা আমি তাহলে পরের কোশ্চেনে যাচ্ছি। A 19-year-old woman is referred to the nephrology department after experiencing several episodes of visible hematuria. There is no history of abdominal or loin pain. These typically seem to occur within a day or 2 day developing tonsillitis. Blood pressure is 148/90 অর্থাৎ রেস, তাই না? তাহলে সিনফেরিনজাইটিস, এখানে তাহলে আমি এই টার্মটা আগেও একবার ইউজ করেছিলাম যে টনসিলাইটিস এর পরে যদি 7 ডেজ এর মধ্যে যদি নেফ্রাইটিক ইলনেস এর প্রেজেন্টেশন থাকে তাহলে এটা সিনফেরিনজাইটিস বলি আমরা, এবং এটা আইজিএনএফ প্রভৃতির ব্যাপারে। তাহলে আমরা একটু বলে যাই, দেখি যে এখানে সোডিয়াম 142 মিলিমোল, পটাশিয়াম 4.1, বাইকার্বনেট 24, তো নরমাল, হ্যাঁ ইউরিয়া ক্রিয়েটিনিন নরমাল। আচ্ছা গিভেন দ্য লাইকলি ডায়াগনোসিস, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ মার্কার অফ পুর প্রগনোসিস? আচ্ছা তাহলে এখানেও একই কথা যে পুর প্রগনোসিসের মার্কার কি, আইজিএনএফ প্রভৃতি বলি আর যাই আমরা বলি যে এখানে পুর প্রগনোসিসটা কোনটা, হ্যাঁ নেফ্রাইটিক ইলনেস বা নেফ্রোটিক সিনড্রোমের পুর প্রগনোস্টিক কিছু ফিচার আছে। তাহলে এখন এগুলো বলি, এ হচ্ছে ফিমেল জেন্ডার, এটা হবে না। হাইপারটেনশন এটা একটা পুর প্রগনোসিস, হ্যাঁ নেফ্রাইটিক ইলনেস বা নেফ্রোটিক সিনড্রোমের একটা হাইপারটেনশন থাকে, একটা পুর প্রগনোসিস। তারপরটা দেখি ফ্র্যাঙ্ক হ্যামাচুরিয়া, এটা এটা ফেভারেবল না। ডি হচ্ছে অ্যাবসেন্স অফ প্রোটিনুরিয়া, এটাও না, বরং এটা ভালো, প্রগনোসিস ভালো। আচ্ছা ই হচ্ছে ডেভেলপমেন্ট অফ দ্য ডিজিজ বিফোর দ্য এজ অফ 20, না এটাও না। তাহলে এখানে বি মার্কার অফ পুর প্রগনোসিস, তার মানে এটা হাইপারটেনশন, হাইপারটেনশন এটা পুর প্রগনোসিসের মার্কার বি। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই। Fanconi syndrome is associated with each one of the following except Fanconi syndromeটা কি? এটা হচ্ছে যে প্রক্সিমাল টিউবুলার ডিফেক্ট, হ্যাঁ টিউবুলার ডিফেক্টের কারণে দেখা যায় যে অনেকগুলো ফিল্টার্ড প্লাজমা যে ফিল্টার্ড হয় জিএফআর ফর্ম হয়, এখান থেকে জিএফআর থেকে অনেক কিছু রিঅ্যাবজর্পশন হয়ে যায়, প্রোটিন, তারপরে ইলেকট্রোলাইট, ঠিক আছে, অন্যান্য অ্যামাইনো অ্যাসিড, হ্যাঁ তারপরে ক্যালসিয়াম ফসফেট, ঠিক আছে, গ্লুকোজ, এগুলো রিঅ্যাবজর্পশন হয়ে যায়। তাহলে ফ্যানকনি সিনড্রোমে এগুলো রিঅ্যাবজর্পশন ডিফেক্ট থাকে। তাহলে হুইচ ওয়ান ফ্যানকনি সিনড্রোম ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইচ ওয়ান অফ দ্য ফলোইং এক্সেপ্ট, তাহলে এক্সেপ্টটা এখানে আসবে, এ হচ্ছে হাইড্রোজেন, এটাই এ। বি অস্টিওমেলাইজিয়া হয়, এটা ফানকোনি সিনড্রোমে রিলেটেড, অ্যামিনোসিডুরিয়া রিলেটেড, গ্লাইকোসিডিয়া রিলেটেড, প্রক্সিমাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস এটাও রিলেটেড। তাহলে এখানে এ এটা হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট, এ হাইড্রোনেফ্রোসিস। আচ্ছা নেক্সট কোশ্চেন, 52-year-old with a history of arthritis, previous gastric ulcer, diabetes and hypertension, আচ্ছা and has been vomiting and having diarrhea for the last 12 hours. He takes naproxen, misoprostol, levothyroxine, linagliptin and long-acting insulin. With regards to glomerular filtration, which of the following can reduce glomerular filtration and contribute to development of acute kidney injury? তার মানে এখানে তো আমরা প্রথমেই যেটা পাচ্ছি যে নেপ্রোক্সেন মানে একটা, এটা হলো একটা এনএসআইডি, তাই না? আচ্ছা তাহলে এটা তো কারেক্ট হবে যে এতে তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা কমাই দিবে, হ্যাঁ এনএসআইডি রিলেটেড। আর বি মিসোপ্রোস্টল না, লেভোথাইরোক্সিন, লিনাগ্লিপটিন, আচ্ছা তাহলে এখানে এটা কারেক্ট, এ।
কারণ হলো প্রোস্টাসাইক্লিন এটা ইনহিবিট করে সিনথেসিসে, ফলে দেখা যায় যে বেজো কনস্ট্রিকশন হয়, ডাইলেটেশন না হয় বেজো কনস্ট্রিকশন হয়, জিএফআরটা কমে যায়। আচ্ছা, নেক্সট কোশ্চেন। You are asked to say a 69-year-old woman with a background history of Alzheimer's, dementia, and chronic kidney disease was admitted to the ward with pneumonia and worsening confusion 2 days ago. The nurses report to her urine output has been falling steadily over the last 12 hours. She has been treated with intravenous coimiclib and gentamicin and regularly takes paracetamol, amlodipine, furosemide, metoprolol. Her observations show pulse rate 91 beat per minute, respiratory rate 19 breath per minute, oxygen saturation normal on air, and blood pressure 143 over 81 millimeter mercury. Her blood on admission show the following: hemoglobin 12.3 gram per deciliter, sodium, potassium, urea creatine টা এখানে বেশি আছে, হ্যাঁ 9.4, এবং creatine 163 micromole, আর WBC count ও রেস, নিউট্রোফিল রেস, লিম্ফোসাইট কম, সিআরপি টা অনেক রেস। হ্যাঁ, তার মানে এটা একটা ইনফেক্টিভ বা অর্থাৎ তার ইনফ্লামেশন ইনফেকশন রিলেটেড ফিচারটা, এবং সাথে রেনাল ইম্পেয়ারমেন্ট আছে। আচ্ছা, the last blood test from her GP show the following: urea electrolyte, sodium, potassium normal, urea 6.1, creatine টা normal। তার মানে আবার পরে আবার কমে এসছে। আচ্ছা, ইউরিন ডিপ ইজ পারফর্মড ফলোইং হচ্ছে প্রোটিন 2 প্লাস, ব্লাড ট্রেস, লিউকোসাইট বেশি এবং নাইট্রেট নেগেটিভ। আচ্ছা, গিভ দ্য ইউরিন ডিপ রেজাল্ট। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ আর অ্যাকিউট কিডনি ডিজিজ। তাহলে আমরা সিনারিটা দেখলাম যে একটা পেশেন্টের ফিচার্স অফ ইনফেকশন অর্থাৎ নিউমোনিয়া, এবং পেশেন্ট ওই সময়ে কনফিউজ ছিলেন, এবং তার রেনাল ফাংশনটাও ডিটেরিয়েট করে গিয়েছে, এবং পরবর্তীতে দেখা গেল উনি অ্যান্টিবায়োটিক এবং হ্যাঁ সাপোর্টিভ ট্রিটমেন্ট পাওয়ার পরে উনি স্টেবল হয়ে গেছেন, এবং উনি বিভিন্ন ড্রাগ ছিলেন। তাহলে কমন কজ এখানে কি হবে, কোনটা লাইকলি কজ? তাহলে কি কি? একটা হলো এ টিবুলার নেক্রোসিস ডিউ টু রhabdomyolysis, বেশি অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস ডিউ টু কোয়ামিউটিক্লাপ, সি হচ্ছে রেনাল হাইপোপারফিউশন ডিউ টু সেপসিস, ডি হচ্ছে ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু ইনফেকশন, ই হচ্ছে গ্লুমেরুলোনেফ্রাইটিস ডিউ টু আইজি। এখানে তাহলে আসবে যেটা, আমি একদম কম সময় নিয়েই বলে ফেলি, যেটা রেনাল হাইপোপারফিউশন ডিউ টু সেপসিস। কারণ ইনিশিয়ালি her urine output has been falling steadily। প্রথমে কিন্তু উনি ডিটোরিয়েট করে গিয়েছিলেন, হ্যাঁ ইনিশিয়ালি যখন প্রেজেন্টেশনের পিরিয়ডে, পরে উনি অবশ্যই স্টেবল হয়ে গেছেন সাপোর্টিভ এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক পাওয়াতে। তাহলে ওনার একটা সেপ্টিসেমিয়ার ফিচারের কারণেই এটা হয়েছে, হ্যাঁ এটাই লাইকলি। সেপ্টিসেমিয়াতে কি হয়, বেজোডাইলেটেশন হয় এবং ফলে রেনাল পারফিউশনটা কমে যায়। এখানে একটা প্রি রেনাল একেআই, সেপ্টিসেমিয়াতে প্রি রেনাল এবং রেনাল একেআই দুইটাই হয়। হ্যাঁ, টক্সিন রিলেটেড হয় রেনাল একেআই, আর হাইপোপারফিউশনের কারণে হয় প্রি রেনাল একেআই। এটা এখানে এই সিনাইডতে প্রি রেনাল কেন বলছি, যে পেশেন্টের ইউরিন আউটপুট কমে গিয়েছে। হ্যাঁ, এই সিনারিটা তাহলে আমাদের বোঝাচ্ছে যে তার হাইপোপারফিউশন ডিউ টু সেপসিস। তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। A patient develops membranoproliferative glomerulonephritis secondary to partial lipodystrophy। আমরা হ্যাঁ টাইপ 2 যেটা আমরা বলতেছিলাম যে membranoproliferative। আচ্ছা, which type of complement is likely to be low? এখানে A হচ্ছে C3, B হচ্ছে C4, C হচ্ছে C2, D হচ্ছে C9, E হচ্ছে C6, C3। হ্যাঁ, অর্থাৎ membranoproliferative glomerulonephritis টাইপ 2 এ C2 C3 টা কমে যায়, এটা কারেক্ট হবে, এ C3 কমে যাবে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট কোশ্চেন। A 34-year-old man who has injected heroin for the past 10 years is admitted to the emergency department. You noticed on the computer that
His serum creatinine has been slowly rising over recent years. His latest result সোডিয়াম নরমাল, পটাশিয়াম নরমাল, বাইকার্বনেট নরমাল, ইউরিয়া এবং ক্রিয়েটিনিনটা রেজ এখানে, আর ইউরিন ডিপিস্টিক প্রোটিন 2+। আচ্ছা, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ দিস ডিটোরিয়েটিং অ্যানামা? তার মানে এখানে উনি হেরোইন ইনজেকশন নিতেন এবং ফলে কি ধরনের গ্লোমেরুলার ডিজিজ বা কি ধরনের রেনাল ড্যামেজ হতে পারে সেটা আমরা এখন বলবো। তাহলে আচ্ছা, এটা বি না, এটা এ হবে আর কি। ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, তারপরে অ্যামাইলোইডোসিস, দেন হচ্ছে মেসেঞ্জার ক্যাপিলারি, দেন হলো ক্রনিক পাইলোনেফ্রাইটিস, রেনাল ভেন্ট্রিকুলার। এখানে তাহলে ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিসটা প্রাইমারি বা ইডিওপ্যাথিক এবং সেকেন্ডারি হতে পারে। সেকেন্ডারির মধ্যে একটা কজ হলো যে ড্রাগ রিলেটেড, বিশেষ করে হেরোইন যারা নেয়। হুম তারপরে অবিস লোকদেরও সেকেন্ডারি কজ অফ ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস হতে পারে, অবিস যারা, সিঙ্গেল কিডনি থাকলে হতে পারে। তাহলে এগুলো সেকেন্ডারি কজ তাহলে এটা আমরা বলবো যে দিস ইজ হেরোইন রিলেটেড এবং এটা এফএসজি হবে বি, অর্থাৎ এফএসজি এটা এ হবে আসলে, এটা তো এটা উপরে উঠে গেছে, তাহলে এফএসজি হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি। A 65-year-old man who is known to have colorectal cancer is referred to the renal clinic. His GP performed a protein creatinine ratio as he had been complaining for frothy urine. The results suggest nephrotic dense proteinuria, which is confirmed on the 24 hours করে দেখেছে। এবং কলোরেক্টাল ক্যান্সার রিলেটেড তাহলে কোন ধরনের গ্লোমেরুলার ডিজিজ হবে, এটাই হলো মূলত জানতে চেয়েছে। এ হচ্ছে মেসেঞ্জার ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস, বি হচ্ছে মিনিমাল চেঞ্জ, সি হচ্ছে ফোকাল সেগমেন্টাল, ডি হচ্ছে মেমব্রেনাস এবং ই হচ্ছে মেমব্রেনো পলিপার্টিক। এখানে হলো ডি, মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস ইডিওপ্যাথিক বা প্রাইমারি অথবা সেকেন্ডারি। সেকেন্ডারির মধ্যে একটা কজ হলো মেলিগন্যান্সি, সলিড টিউমার। হ্যাঁ, কলোরেক্টাল ক্যান্সার রিলেটেড একটা মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস হয় এবং দিস নেফ্রোটিক প্রেজেন্টেশন হয়। আচ্ছা, নেক্সট। A 55-year-old present to the emergency department with shortness of breath since the morning. Last month, he was admitted following an inferior MI. He was started on aspirin, atorvastatin, lisinopril, and bisoprolol. An echocardiogram performed following the myocardial infarction showed normal left ventricular function. He is still a smoker despite repeated attempts to give up. Examination today reveals bibasal crackles, twice the chest X-ray upper loop diversion, and perihilar shadowing. The ECG and cardiac enzyme are normal. What is the most likely cause of his breathlessness? আচ্ছা, আগে একটা এমআর হিস্ট্রি আছে, এটা ছিল ইনফিরিয়র, আর এখন হচ্ছে যে শর্টনেস অফ ব্রেথ, তার মানে তার বোঝা যাচ্ছে যে ফিচার্স অফ হার্ট ফেলিউরের মতো একটা প্রেজেন্টেশন। হ্যাঁ, বাট তার লেফট ভেন্ট্রিকুলার ফাংশনটা নর্মাল। তাহলে আবার রেডিওলজিক্যালি এবং ক্লিনিক্যালি দেখা যাচ্ছে তার বেজাল ক্র্যাকেল, অর্থাৎ এটাতে হার্ট ফেলিউরের ব্যাপারে, রাইট হার্ট ফেলিউরের ব্যাপারে, এবং সাথে হলো পেরিহাইলার শোটিং, পালমোনারি তার কনজেশন বোঝা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি এ হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস আনলাইকলি, বি ফিউক্রোমোসাইটোমা আনলাইকলি, সি হচ্ছে ফাইব্রোমাসকুলার, এটাও ব্যাপারে না, ডি রেনাল আর্টারি ব্যাপারে না, ই হচ্ছে এন্টেরিয়র মায়োকার্ডিয়াল ইনফেকশন। এটা এন্টেরিয়র মায়োকার্ডিয়াল ইনফেকশন রাইট হার্ট ফেলিউরের ফিচার ডেভেলপ করে, কারণ রাইট ভেন্ট্রিকল ডিসফাংশন থাকলে এরকম ফিচার হয়। হ্যাঁ, তাহলে আমরা এটাকে ইটা আমরা কারেক্ট করবো, ই। নেক্সট স্লাইড। A 24-year-old man who has a sister with adult polycystic kidney disease asked if he could be screened for the disease. What is the most appropriate screening test? অর্থাৎ এডিপিকেডি একটা জেনেটিক ডিজিজ, এটা ফ্যামিলি অন্যান্য মেম্বার একজনের থাকলে অন্যান্য মেম্বারদের স্ক্রিনিং করা উচিত। তাহলে এই ক্ষেত্রে উনি স্ক্রিনিং করতে চাচ্ছি, কিন্তু এখানে বয়সটা কম, 24 ইয়ার্স, ফলে
অনেক সময় রেডিওলজিক্যালি বা ইমেজিং করে কোনো ইমেজিং এর নাও বোঝা যেতে পারে সিস্ট গুলো আর্লি বয়সে অনেক সময় সিস্ট অ্যাপিয়ার করে না, যত বয়স অ্যাডভান্স হয় এডিপি গ্রেডের সিস্ট গুলো তত স্পষ্ট হয়। ইভেন আফটার 40-50 ইয়ার্স দেখা যায় আলট্রাসোনোগ্রামে অনেকটাই ভালো বোঝা যায়। আর্লি এজে অনেক সময় সিটি স্ক্যানও করতে হয়। তাহলে এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট স্ক্রিনিং টেস্ট কি করব? আচ্ছা, এ হচ্ছে পিকেডি ওয়ান জিন, বি হচ্ছে সিটি অ্যাবডোমেন, সি হচ্ছে ইউরিন মাইক্রোস্কোপি, ডি হচ্ছে আল্ট্রাসোনো এবং ই হচ্ছে এন্টিপোলিসিস্টিন 1 অ্যান্টিবডি লেভেল। এখানে মোস্ট জেনেটিক টেস্টিং করাটাই সবচেয়ে ভালো যদি সব ফ্যাসিলিটি থাকে, সেটা হলো পিকেডি ওয়ান জিন টেস্টিং, কারণ এই পিকেডি ওয়ান দিয়ে কমনলি বেশি হয় এডিপিকেডি। তাহলে এটাই এটা এখানে appropriate। আর সিটি স্ক্যানে অনেক সময় সিস্ট, শুধু সিস্ট দেখার জন্য সিটি স্ক্যান করা হয়। তবে এই জেনেটিক ডিজিজ যেহেতু অটোজোমাল ডমিনেন্ট, তাহলে পিকেডিটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট স্ক্রিনিং টেস্ট এ। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এ প্যাশেন্ট ইজ স্টার্টেড অন ফিনেস্টেরয়েড for the treatment of benign prostatic hyperplasia. How long should the patient be told that treatment may take to be effective? Let's say within 8 hours, 3 days, then 7 days, up to 4 weeks, up to 6 months. এটা একটা অনেক লম্বা দিন ওয়েট করতে হবে, up to 6 months। ই হবে ই, হ্যাঁ ই কারেক্ট। নেক্সট কোশ্চেনে যাচ্ছি যে which one of the following is least recognized as an indication for plasma exchange? আচ্ছা, গুলেনবারি এটা আমরা প্লাজমা এক্সচেঞ্জ করি। বেশরাগ স্ট্রোস এটা ভাস্কুলাইটিসে করা হয়। মাইসথেনিয়া গ্রেভিস এটা ইমিউন মেডিয়েটেড করা হয়। এবং ডি হচ্ছে সেরিব্রাল ম্যালেরিয়া, এটাই হবে ডি। আল্লাহ বুশপাস্টার এটাও তো ইমিউন মেডিয়েটেড, তার মানে ডিটা এখানে কারেক্ট। হ্যাঁ ডি। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এ 31-year old man was found unconscious on the street and brought by ambulance to the emergency department. He has a background of epilepsy and intravenous drug abuse. On examination, he is lethargic but no sign of focal neurology. Pupil normal size and both equally reactive to light. Blood pressure 138/82 mm. Mercury, heart sound normal. His left calf was mildly swollen and warm on to touch. He was catheterized and residual volume 340 milliliter of dark urine was collected. Ultrasound of his renal tract was normal. সিনারির মধ্যে তাহলে কি ক্লিনিক্যাল, এরপর ল্যাবরেটরি হচ্ছে হিমোগ্লোবিন নর্মাল, প্ল্যাটেলেট নর্মাল, ডাব্লিউবিসি কাউন্ট নর্মাল, পটাশিয়াম, ইউরিয়া, ক্রিয়েটিনিনটা বেশি, ইউরিয়া ক্রিয়েটিনিন বেশি, ইউরিনারি সোডিয়াম 58। আচ্ছা, which of the following investigation is more likely? Identify the cause, তাহলে কি কি একটা হচ্ছে অ্যান্টিকনভালসেন্ট সেরাম লেভেল, বি হচ্ছে ক্রিয়েটিনিন কাইনেস, সি হচ্ছে লিভার ফাংশন টেস্ট, আচ্ছা ব্লাড কালচার, আর হচ্ছে সিটি এনজিওগ্রাম রেনাল আর্টারি। তাহলে এখানে একটা সিনারিটা একটা সুন্দর সিনারি যে উনি ছিলেন একজন আচ্ছা এপিলেপসির পেশেন্ট এবং উনি অ্যান্টিকনভালসেন্ট খেতেন এবং দেখা গেলো সাডেন আনকনশিয়াস। তাহলে এপিলেপসিতে কি হয়? এপিলেপসিতে যেটা হয়, আবার ড্রাগ এপিলেপসি যেটা কনভালশন হয়, কনভালশনে হয় কি র্যাবডোমায়ালাইসিস হয়। তাহলে র্যাবডোমায়ালাইসিস হওয়ার পরে তোমরা কিন্তু একই ডেভেলপ করতে পারে। হিস্ট্রিটা ওইভাবে সাজেস্ট করতেছে এবং সাথে তাহলে আমরা যে টেস্ট গুলো বলা হচ্ছে যে আমরা ডায়াগনোস করার জন্য সেরাম ক্রিয়েটিনিন কাইনেজ বিটা আমরা করবো। হ্যাঁ, বি করলে আমরা এখানে বুঝতে পারবো যে তার অ্যাবডোমায়ালাইসিস রিলেটেড কিনা। হ্যাঁ, নেক্সট কোশ্চেন। A 65-year-old man with a history of hypertension is reviewed as part of routine blood test to monitor his renal function. Whilst taking Remifil the following blood tests are sodium normal, potassium normal, urea creatinine normal, eGFR 68 milliliter. আচ্ছা, a urine dipstick is subsequent performed which is normal and a renal ultrasound show normal size kidney.
আচ্ছা, what stage of chronic kidney disease does the patient have? এ হচ্ছে নো ক্রনিক কিডনি ডিজিজ, বি হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ 4, সি হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ 3, ডি হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ 2 এন্ড ক্রনিক ই হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ 1। তাহলে আমরা এখানে ক্রনিক কিডনি ডিজিজটা আমরা ডিফাইন করি দুই ভাবে, একটা হচ্ছে যে জিএফআর দিয়ে, হ্যাঁ, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট দিয়ে। তা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট এখানে দেখাচ্ছে 68 মিলিলিটার। তার মানে আমরা জানি যে মোর দ্যান 90 মিলিলিটার হচ্ছে স্টেজ 1 আর স্টেজ 2 হচ্ছে 60 থেকে 89 মিলিলিটার। তাহলে স্টেজ 2 হলো ডি, এখানে ডিটা কারেক্ট। হ্যাঁ, ডিটা আমরা কারেক্ট বলবো। You review a 42-year-old woman 6 weeks following renal transplant for focal segmental glomerulosclerosis. Following the procedure, she was discharged on a combination of tacrolimus, mycophenolate, and prednisone, অর্থাৎ immunosuppressant drug সাথে স্টেরয়েড এগুলো দেওয়া হয়েছিল। She has now presented with a 5-day history of feeling general unwell with anorexia, fatigue, and arthralgia. On examination, her sclera are jaundiced and she has widespread lymphadenopathy with hepatomegaly. What is the most likely? তার মানে ট্রান্সপ্ল্যান্টের পরে তার এইরকম কমপ্লিকেশন নিয়ে আসছেন এবং উনি ট্রিটমেন্টে ছিলেন উইথ ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগ। তাহলে কি হতে পারে? একটা হলো হেপাটাইটিস সি। হেপাটাইটিস সি তো এরকম হেপাটাইটিস করবে না অ্যাকুট। তার বি এপস্টিন-বার ভাইরাস, তারপর সি হচ্ছে এইচআইভি, ডি হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, ই হচ্ছে সাইটোমেগালো ভাইরাস। তাহলে সাইটোমেগালো ভাইরাসের ব্যাপারে এটা ই, এখানে ই কারেক্ট। হ্যাঁ, কারণ হচ্ছে যে সাইটোমেগালো ভাইরাস কমন একটা ইনফেকশন ফলোইং ট্রান্সপ্লান্টেশন এবং সাইটোমেগালো ভাইরাসে হয় কি গ্ল্যান্ডুলার এনলার্জমেন্ট হয় বা লিম্ফোডেনোপ্যাথি আর কি, সাথে হেপাটাইটিস হয়। ঠিক আছে, তাহলে অল আর ফিচার্স সাজেস্টিভ অফ সাইটোমেগালো ভাইরাস। ই, এখানে হচ্ছে ই কারেক্ট। নেক্সট স্লাইড। Which one of the following is most common type of SLE associated renal disease? আচ্ছা, renal disease SLE যখন কিডনি ইনভলভ করে তাকে আমরা বলি লুপাস নেফ্রাইটিস। তাহলে লুপাস নেফ্রাইটিসের হিস্টোলজিক্যাল যে আমরা ক্লাসিফিকেশন ক্লাস 1 থেকে ক্লাস 6 পর্যন্ত। হ্যাঁ, ক্লাস 6টা হচ্ছে যে একদম কিডনিটা ফুললি ড্যামেজ, স্ক্লেরোসিস হয়ে যায়। তাহলে কোনটা কমন এটা জানতে চাওয়া হচ্ছে। এ হচ্ছে ক্লাস 2 মেসেঞ্জিয়াল গ্লোমেরুলোনেফ্রাইটিস, ক্লাস বি হচ্ছে ক্লাস 3 ফোকাল প্রলিফারেটিভ, সি হচ্ছে ক্লাস 4 ডিফিউজ প্রলিফারেটিভ, ডি হচ্ছে ক্লাস 5 ডিফিউজ মেমব্রেনাস, আর ই হচ্ছে ক্লাস 6। অর্থাৎ এখানে আমরা জানি যে স্টাডিতে যেগুলো দেখা গেছে যে ডিফিউজ প্রলিফারেটিভটাই সবচেয়ে কমন, অর্থাৎ ক্লাস 4 হবে। হ্যাঁ, নেক্সট। A 43-year-old man is admitted to hospital with pyelonephritis due to ureteric stone. Ureteric stone এর কারণে আছে। He is subsequently treated with intravenous antibiotic and endoscopic stone retrieval. He makes a good recovery clinically, but after a few days, his renal function begin to deteriorate and he develops an acute kidney injury. He is pyrexial. His blood pulse 60 beat per blood pressure 134/89, and he is catheterized and his urine output is approximately 60 ml per hour. Urine dip is prepared from following: protein 2 plus, leukocyte 1 plus, nitrate negative blood test. What is most likely cause of his acute kidney injury? এটা হলো ongoing urinary tract infection, B হচ্ছে trimethoprim therapy, C হচ্ছে bladder outlet obstruction, ডি হচ্ছে রেনাল হাইপোপারফিউশন এবং ই হচ্ছে জেন্টামাইসিন। তাহলে তার মানে একটা ফরেন বডি স্টোন ছিল, রিমুভ করা হয়েছে এবং অ্যান্টিবায়োটিক পেয়েছে এবং তারপরেও তার পাইরেক্সিয়াটা রয়ে গেছে এবং দেখা যাচ্ছে রেনাল ফাংশনও তার ডিটেরিওরেট করে গেছে। তাহলে এটাই আসবে যে অনগোয়িং, হ্যাঁ, অনগোয়িং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এটাকে আসলে ভালো লম্বা দিন, লং ডিউরেশনে অ্যান্টিবায়োটিক থেরাপি এবং কালচার করে ট্রিটমেন্টটা ডিউরেশনটা বাড়াইয়ে
তাকে ফলো আপ করতে হবে ফ্রিকোয়েন্টলি, তাহলে তার ইউটিআই বা পাইলোনেফ্রাইটিসটা রিকভার হবে এবং একেআইটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। ফরেন বডিটাই মোস্ট প্রিসিপিটেটিং ফ্যাক্টর ছিল, ফরেন বডি তো রিমুভ করা হয়েছে, এখন তাকে অ্যাপ্রোপ্রিয়েটেড অ্যান্টিবায়োটিক এবং ডিউরেশনটা বাড়িয়ে দিয়ে তাকে ফলো আপ করতে হবে। নেক্সট কোশ্চেন, which one of the following type of renal stone are said to have semi-opaque appearance on X-ray? এ হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট, তো ওপেক। সিস্টেন স্টোন হচ্ছে লুসেন্ট, সি হচ্ছে ইউরেট স্টোন হচ্ছে লুসেন্ট, জেনথিন স্টোন এটাই ডি মনে হচ্ছে, আর ই হচ্ছে ট্রিপল ফসফেট তো ওপেক, তাহলে ডিটাই হবে এখানে সেমি ওপেক। জেনথিন কমন না, এটা একটা এনজাইমেটিক ডিস্টারবেন্সের কারণে হয়, জেনথিন স্টোন খুব কমন স্টোন না। আচ্ছা, অ্যালপোর্ট সিনড্রোম ইজ ডিউ টু এ ডিফেক্ট ইন, অ্যালপোর্ট সিনড্রোম একটা জেনেটিক ডিজিজ। এখানে তাহলে কি জন্য ডিজিজটা হয় দেখি, এটা হচ্ছে ফিব্রিলিন 2 না, টাইপ 2 কোলাজেন না, সি হচ্ছে ফিব্রিলিন 1 এটাও না, ডি হচ্ছে টাইপ 4 কোলাজেন, টাইপ 4 কোলাজেন ডিফেক্ট, হ্যাঁ, মিউটেশনের কারণে এটা কোলাজেন স্ট্রাকচারটা অ্যাবনর্মাল থাকে, ফলে হ্যামাচুরিয়া হয়, পেশেন্টের হ্যামাচুরিয়া হয়, এবং বেসমেন্ট মেমব্রেন ডিফেক্ট রিলেটেড অন্যান্য প্রবলেমও হয়। অ্যালপোর্ট সিনড্রোমে যেমন তার হেয়ারিং প্রবলেম হয়, তারপরে যে চোখে লেন্সের প্রবলেম হয়, আবার ওইদিকে হলো যে কিডনির বেসমেন্ট মেমব্রেন ডিফেক্ট থাকে এবং পেশেন্টের হ্যামাচুরিয়া হয় এবং প্রগ্রেসিভলি পেশেন্টের রেনাল ফাংশন ডিটেরিওরেট করে। এটা হলো একটা সিকেডির একটা কজ, হ্যাঁ, কমন না হলেও এটা একটা কজ, অ্যালপোর্ট সিনড্রোম। চাইল্ডহুড থেকে ক্লিনিক্যাল ফিচার গুলো শুরু হয়। ডি, টাইপ 4 কোলাজেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন, which one of the following statement is true regarding autosomal recessive polycystic kidney disease? autosomal এখানে recessive বলা হয়েছে, ডমিনেন্ট না, কিন্তু আমরা সবসময় পড়লাম এর আগে ডমিনেন্ট, কিন্তু এটা রেয়ার, বাট অটোজোমাল রিসেসিভ পলিসিস্টিক কিডনি ডিজিজও কিন্তু আছে, হ্যাঁ, সেটা প্রেজেন্টেশনটা তো কমন না, কমনলি আমরা পাই না। আচ্ছা, ডমিনেন্টে যেটা প্রেজেন্টেশনটা হয় লেট, আর রিসেসিভের প্রেজেন্টেশনটা আর্লি পিরিয়ডে শুরু হয়ে যায়, এটা একটা ডিফারেন্স। ডমিনেন্ট মোর কমন বাট রিসেসিভ ইজ নট মোর কমন। আচ্ছা, আচ্ছা, তাহলে কোনটাই একটা হচ্ছে অনসেট ইজ টিপিক্যালি ইন দ্য থার্ড ডিকেড, এটা হবে না। লিভার ইনভলভমেন্ট ইজ রেয়ার, এটা রিলিভেন্ট না। সি হচ্ছে ই ডিউ টু এ ডিফেক্ট ইন অন ক্রোমোজোম 16 না, এটা তো টাইপ 1 মানে এডিপি কেডি 1 এর, এটা না, ডমিনেন্ট আর এটা। আর ডি হচ্ছে মোর কমন দেন অটোজোমাল ডমিনেন্ট, এটাও হবে না, কারণ কমনটা ডমিনেন্ট, হ্যাঁ, রিসেসিভটা রেয়ার রিমোট। ই হচ্ছে মে বি ডায়াগনোসড অন প্রি নেটাল আল্ট্রাসাউন্ড, এইটা কারেক্ট হবে ই, কারণ ইতে এটা কেন হলো যে এটা হলো আর্লিয়ার, এটা ম্যানিফেস্টেশন হয় এবং এটা কমন কোনো ডিজিজ না, হ্যাঁ। এডিপিকেডিটা হচ্ছে মোস্ট কমন ডিজিজ এবং এটাই মেইনলি কনসার্ন। নেক্সট স্লাইড, a 47-year-old woman present with loin pain and hematuria, urine dipstick demonstrate blood 3 plus, nitrate positive, leukocyte positive, protein double plus, urine culture show a protease infection, on X-ray demonstrate a staghorn calculus in the left renal pelvis. What is the most likely composition of the renal stone? তার মানে স্ট্যাগহর্ন ক্যালকুলাস বা স্ট্রোবাইট, হ্যাঁ, ওর একই কথাই, তাহলে কম্পোজিশনটা কি, জেনথিন না, ক্যালসিয়াম অক্সালেট না, স্ট্রোবাইট, এটাই সিটাই কারেক্ট অ্যাকচুয়ালি। ডি16 না, ইউরেটো না, তাহলে স্ট্রোবাইট, হ্যাঁ, ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেট, ট্রিপল ফসফেট বলে আর কি, ট্রিপল ফসফেটে থাকলেও কারেক্ট হতো, অথবা স্ট্রোবাইট আছে এটাও কারেক্ট। আবার স্ট্যাগহর্ন ক্যালকুলাস বলা হয়, অর্থাৎ হরিণের শিঙের মতো দেখতে, হ্যাঁ, রেনাল পেলভিসে একদম অনেক বড় স্টোন দেখা যায়, তো এটা হলো প্রোটিয়াস অর্গানিজম দ্বারা হয়, ইউরেস এনজাইম থাকার কারণে এই ধরনের ইনফেকশন রিলেটেড স্টোন ফর্মেশন হয়।
আচ্ছা, নেক্সট হলো ইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যাসোসিয়েটেড উইথ পেপিলারি নেক্রোসিস অ্যাকসেপ্ট পেপিলা। পেপিলাটা মেডুলাতে থাকে, তার মানে মেডুলাতে যদি কোনো কারণে ভাস্কুলারিটি ব্লাড সাপ্লাই কমে যায় তখন পেপিলারি নেক্রোসিস হয়। তাহলে কোনটা কারেক্ট, কারেক্ট না কোনটা সেটা জানতে চাইছি। অ্যাকুট পাইলোনেফ্রাইটিস এটা তো পেপিলারি নেক্রোসিস করে, তাহলে অ্যাকসেপ্ট হবে না এটা। টিউবারকুলোসিসও কিন্তু করে। আচ্ছা, ডি হচ্ছে ক্রনিক অ্যানালজেসিক, এটাও পেপিলারি নেক্রোসিস করে, তাহলে এটা কারেক্ট হবে না। ডি সিফিলিস, আর ই হচ্ছে সিকেল সেল ডিজিজ, সিকেল সেল ডিজিজও করে, তাহলে সিফিলিসটা এখানে কারেক্ট হবে, সিফিলিস। অ্যাকসেপ্ট হিসেবে এখানে সিফিলিস, অল আর রিলেটেড টু পেপিলারি নেক্রোসিস অ্যাকসেপ্ট সিফিলিস। আচ্ছা, নেক্সট কোশ্চেন। A 31-year-old man present to his GP with a 2-month history of constant abdominal pain and early satiety. He has hypertension for which he takes enalapril. On examination, he is mildly tender in both flanks. Well circumscribed masses palpable on both left and right flanks. A soft systolic murmur is heard at the apex. His observations are heart rate 67 beat per minute, blood pressure to raise, temperature to raise, respiratory rate normal, saturation normal. Which is feature most likely to be found in the patient? তার মানে এটা বোঝা যাচ্ছে যে একটা এডিপিকেটেড পেশেন্ট প্রেজেন্টেশন। হ্যাঁ, আচ্ছা, তাহলে হেপাটোমেগালি, তাহলে ফাউন্ড কি পাওয়া যেতে পারে সাথে ফিচার? আচ্ছা, হেপাটোমেগালি এটা তো পাওয়া যেতে পারে, তাহলে হেপাটোমেগালি। বি কলোনিক পলিপ না, সেন্সোরিয়াল ডিফারেন্স না, এনজিওফাইব্রোমা না, থ্রম্বোসাইটোস। তাহলে এ, এখানে হচ্ছে এ কারেক্ট, তাহলে এ কারেক্ট। হ্যাঁ, হেপাটোমেগালি থাকে, কারণ সিস্ট শুধু কিডনিতেই থাকে না, লিভারে থাকতে পারে, লাংয়ে থাকতে পারে, মেইলের ক্ষেত্রে প্রোস্টেটে থাকতে পারে, হ্যাঁ, প্যানক্রিয়াসে থাকতে পারে। তার মানে সিস্ট অনেক জায়গাতে, কারণ এটা তো একটা জেনেটিক ডিজিজ, অন্যান্য অর্গানেও কিন্তু সিস্ট থাকতে পারে। আর নেক্সট হচ্ছে an 8-year-old boy present to his GP with swelling around his eye and limb, tiredness and weight gain. The GP performed a urine dip. What is the most likely underlying pathology of this child? তাহলে তো বোঝা যাচ্ছে একটা নেফ্রোটিক প্রেজেন্টেশনের মতো। তাহলে হচ্ছে আইজিএন নেফ্রোপ্যাথি, বি হচ্ছে এমসিডি, সি হচ্ছে গ্লোমেরুলোস্ক্লেরোসিস, ডি হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, এই হচ্ছে মেমব্রেনাস। তাহলে বয়সের হিসেবে আমরা তাহলে একে বি আমরা বলবো, বি, বিটা ফেভারে। হ্যাঁ, মিনিমাল চেঞ্জ ডিজিজ এমসিডি, 8 বছরে কমন প্রেজেন্টেশন এইভাবে হয় এমসিডি। আচ্ছা, নেক্সট স্লাইডে যাচ্ছি আমরা। A 72-year-old man is diagnosed with prostate cancer and goserelin is prescribed. Which one of the following is it most important to prescribe for the first 3 weeks of ট্রিটমেন্ট? তাহলে এটা একটা গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন অ্যাগনিস্ট, এর সাথে কি প্রেসক্রাইব আমরা খুব প্রেসক্রাইব করি সেটা জানতে চাওয়া হচ্ছে। ট্যামোক্সিফেন, ল্যান্সোপ্রাজল, অ্যালোপিরিনল, ক্রিপ্টোটাইরন অ্যাসিটেট আর ট্যামসুলোসিন। তাহলে এটা হবে যে যেহেতু অ্যাগনিস্ট, এখানে অ্যান্ড্রোজেন রিলিজ করে। হ্যাঁ, এটা অ্যান্ড্রোজেন রিলিজ, তাহলে ইনিশিয়ালি তাহলে আমরা অ্যান্টি অ্যান্ড্রোজেনিক ড্রাগ আমরা দিই, এটা তাহলে ডি হবে, ক্রিপ্টোটাইরন সাইপ্রোটেরন অ্যাসিটেট, ডি, এখানে তাহলে ডি হবে। এটা হচ্ছে অ্যান্টি অ্যান্ড্রোজেনিক অ্যাকশন করে। এটা যেহেতু অ্যান্ড্রোজেন গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন অ্যাগনিস্ট হিসেবে কাজ করে, তাহলে অ্যান্ড্রোজেন রিলিজ বেশি হবে। সেই অ্যান্ড্রোজেন রিলেটেড সাইড ইফেক্টটা কমানোর জন্য আমরা তাহলে অ্যান্টি অ্যান্ড্রোজেনিক ড্রাগ দিই। হ্যাঁ, সাইপ্রোটেরন অ্যাসিডেটটা দিই। আচ্ছা, নেক্সট হচ্ছে যে হোয়াট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ গোসেরালিন ইন প্রোস্টেট ক্যান্সার? তাহলে ওই যে আমরা বললাম যে গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন অ্যাগনিস্ট, তাহলে এটাই হবে। তাহলে কোনটা? এটা সি, জিএনআরএইচ অ্যাগনিস্ট, সি, গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন অ্যাগনিস্ট। হ্যাঁ, তাহলে এটা হবে কারেক্ট। আচ্ছা, দেন হচ্ছে নেক্সট কোশ্চেন কি, এ স্যাম্পল অফ টিস্যু ফ্রম এ রেনাল বায়োপসি ইজ ভিউড ইউজিং অ্যান ইলেকট্রন মাইক্রোস্কোপ, পোডোসাইট ফিউশন ইজ সিন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ
টাইপস অফ গ্লোমেরুলার is most associated with this finding? এটা তো পারার কথা সবারই যে পোডোসাইট ফিউশনটা কোথায়, এটা নরমাল মাইক্রোস্কোপে পাওয়া যাবে না, এটা ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়েই দেখতে হবে, তাহলে বোঝা যাবে। তার মানে মেমব্রেনাস না, আইজিএ না, ফোকাল সেগমেন্টাল না, মেসেঞ্জার ক্যাপিলারিও না, মিনিমাল চেঞ্জেস। হ্যাঁ, এমসিটির নরমাল লাইট মাইক্রোস্কোপিতে কিছুই পাওয়া যাবে না। এমসিটিতে আমরা সাধারণত একটা রেনাল বায়োপসি 3 ধরনের টেস্ট করি। একটা লাইট মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, তারপর হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, আর একটা হচ্ছে যে ইমিউনোফ্লুরোসেন্স দেখার জন্য, অর্থাৎ অ্যান্টিবডি দেখি। তো আমাদের দেশে ইলেকট্রন মাইক্রোস্কোপটা অ্যাভেলেবেল না, পাওয়া নাই, সেজন্য আমরা দুইটা মাইক্রোস্কোপ ইউজ করি, একটা লাইট মাইক্রোস্কোপি, আরটা হচ্ছে ইমিউনো ডিপোজিশন দেখার জন্য ইমিউনোফ্লুরোসেন্স। হ্যাঁ, তো এমসিটিতে আমরা যেটা দেখি যে এমসিটিতে কোনো ফাইন্ডিং পাওয়া যায় না, অর্থাৎ লাইট মাইক্রোস্কোপিতে নরমাল দেখি আমরা কোনো প্যাথোলজি পাওয়া যায় না, আর ইমিউন ডিপোজিশনও হয় না এমসিটিতে। তাহলে আমাদের এমসিডি ডায়াগনোস করতে হলে আমরা হিস্টোলজিক্যালি আমাদের ইলেকট্রন মাইক্রোস্কোপের হেল্প লাগবে, এবং ইলেকট্রন মাইক্রোস্কোপিতে দেখা যায় ফিউশন অফ দা ফুড প্রসেস অফ পোডোসাইট। হ্যাঁ, সেটা পাওয়া যাবে। এখানে কারেক্ট। নেক্সট স্লাইড। An 18-year-old girl who is deaf and has a history of renal impairment is reviewed in clinic. She has previously been diagnosed with Alport syndrome, but is thinking about having children and ask about the risk of passing the condition on. What is the mode of inheritance of Alport syndrome in the majority? আসলে Alport syndrome তো এটাও একটা জেনেটিক ডিজিজ। তো মোস্ট কমনই হচ্ছে যে এখানে এক্স লিঙ্ক রিসেসিভ, এক্স লিঙ্ক ডমিনেন্ট, মাইটোকন্ড্রিয়াল অটোজোমাল রিসেসিভ, অটোজোমাল ডমিনেন্ট, এক্স লিঙ্ক রিসেসিভ। তাহলে এটা হবে এখানে কারেক্ট। হ্যাঁ, নেক্সট কোশ্চেনে যাই আমরা। A 39-year-old woman with systemic lupus erythematosus present for review in the rheumatology clinic. On examination, mild pedal edema is noted on the blood pressure is slightly raised. As a diabetic urine clinic show protein 2 plus, blood 3 plus. Further investigation reveal the following: bicarbonate 22, urea 7.1, creatine to raise 24 hour urine 2.6 gram. What is the renal biopsy most likely to show? আচ্ছা, তাহলে লুপাস নেফ্রাইটিসের পেশেন্ট বোঝাই যাচ্ছে, এবং আমরা লাইকলি তাহলে ডিফিউজ প্রলিফারেটিভ, বি হচ্ছে মেসেঞ্জিও ক্যাপিলারি, সি হচ্ছে র্যাপিডলি প্রোগ্রেসিভ মেমব্রেনাস টি, হচ্ছে মিনিমাল জেন। তাহলে আমরা এখানে ডিফিউজ প্রলিফারেটিভ, হ্যাঁ, এটা কমন প্রেজেন্টেশন ক্লাস 4। হ্যাঁ, ক্লাস 4টাই কমন প্রেজেন্টেশন, এবং উনি দেখা গেল যে হাইপারটেনসিভ, রেনাল ইম্পেয়ারমেন্ট, প্রোটিনিউরিয়া, হেমাটোরিয়া। এটা ক্লাসিক্যাল প্রেজেন্টেশন অফ দা লুপাস নেফ্রাইটিস এবং প্রলিফারেটিভ লুপাস নেফ্রাইটিস। ক্লাস 3 এবং ক্লাস 4 এই দুইটাকে আমরা প্রলিফারেটিভ লুপাস নেফ্রাইটিস বলি। ফোকাল, ক্লাস 3 কে বলি আমরা ফোকাল প্রলিফারেটিভ, আর ক্লাস 4 কে বলি ডিফিউজ প্রলিফারেটিভ। ডিফিউজ টার্মটা আসছে যে মোর দ্যান 50% অফ দ্য গ্লোমেরুলাই যদি ইনভলভ হয়, হ্যাঁ, 50% এর কম যদি ইনভলভ হয় তাকে আমরা বলি ফোকাল। তাহলে ফোকাল এবং ডিফিউজ টার্মটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। যখন আমরা ডিফিউজ টার্ম ইউজ করব তাহলে মোর দ্যান 50% অফ দ্য গ্লোমেরুলাই ইনভলভ হবে অফ দ্য কিডনি, বোথ কিডনিতেই হবে। তো তখন আমরা ডিফিউজ প্রলিফারেটিভ বলবো, এবং এই ডিফিউজ প্রলিফারেটিভে তাহলে এই ধরনের প্রেজেন্টেশন হয়। ফোকালেও হতে পারে, তো যেহেতু মোস্ট কমন ডিফিউজ, আমরা এই জন্য ডিফিউজটা এখানে বলবো। এখানে তো ফোকাল অপশনও নাই, তাহলে এটা হবে এখানে কারেক্ট। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা যাই। What is the most likely outcome following the diagnosis of MCD?
nephropathy in 10-year-old male. আচ্ছা, এমসিডি অল্প বয়সে খুবই ভালো, এক্সিলেন্ট প্রগনোসিস, কিন্তু কখনো কখনো একটু রিল্যাপস হতে পারে। তাহলে সিকেডি এটা লাইকলি না। বি হচ্ছে ফুল রিকভারি ও নো ফার্দার এপিসোড। ফুল রিকভারি উইথ বাট উইথ লেটার রিল্যাপস হতে পারে। আচ্ছা, এইটা সিটার ফেভারে, মানে অ্যান্সারটা ওকে আমাদের ইয়ে করতে হবে, সি। আর ক্রনিক কিডনি ডিজিজ নট রিকোয়ারিং রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। আচ্ছা, ক্রনিক কিডনি ডিজিজ, আচ্ছা এগুলো না, ইও না, ক্রনিক কিডনি ডিজিজ না। তাহলে এখানে আমরা বাট উইথ লেটার রিল্যাপস হতে পারে, সিটাকে আমরা এখানে অ্যাপ্রোপ্রিয়েট দেবো। আচ্ছা, নেক্সট, which one of the following factor is most likely to invalidate the use of the MDRD equation to calculate the patient area? এটা আমরা মনে হয় এর আগে একবার বলছিলাম। ও আচ্ছা, না এটা না, এটা হলো যে ইনভ্যালিড। কোন ফ্যাক্টরটা দেখা যায় ইনভ্যালিড, এমডিআরডি ফর্মুলাটা ইনভ্যালিড হবে কোন ক্ষেত্রে, এটাই বোঝাতে চাচ্ছে। ডায়াবেটিস না, প্রেগনেন্সি, টাইপ 2 ডায়াবেটিস, ব্লাড প্রেশার রেস, ফিমেল জেন্ডার। এখানে তাহলে প্রেগনেন্সিটা ইনভ্যালিড এবং এক্সট্রিম অফ এজ, খুব অল্প বয়সে আবার খুব ওল্ডার, এই এই ফ্যাক্টর গুলো ইনভ্যালিড। এমডিআরডিটা ইকুয়েশন ওই ক্ষেত্রে এক্স্যাক্টলি আমরা ইয়ে পাবো না, ইজিএফটা পাবো না। তাহলে এখানে প্রেগনেন্সি হবে, বি। আচ্ছা, নেক্সট কোশ্চেন। A 35-year-old lady is found to have abnormal renal function on routine blood test performed by her GP. সোডিয়াম, পটাশিয়াম, ইউরিয়াটা বেশি, ক্রিয়েটিনিনটাও বেশি। Renal tract ultrasound demonstrated 3 cysts on her right kidney and 4 cysts left kidney. No visible hydronephrosis. She reports that her father suffered from kidney trouble and was on dialysis from age 45. What chromosome is the most likely? এটা তো তাহলে এটা কমন কোশ্চেন, যে ক্রোমোজোম 16, হ্যাঁ, বি। অন্যগুলো তো না, কমন তাহলে ক্রোমোজোম 16, এডিপিকেডি 1 যেটা। আচ্ছা, নেক্সট। A 25-year-old man present with hematuria, fever, vomiting, and fatigue. He has creatinine 342, having previous had an emergency department. He coughed up a small amount of blood, sputum, and then nose. She has has a nosebleed. He also complained of an earache. From this information, which of the following condition is most likely? Pneumonia, granulomatosis with polyangiitis, systemic lupus, good posture, shrug stress, creatinine। আচ্ছা, এটা না। তাহলে এখানে যে ফিচারটা, হেমাচুরিয়া আছে, ফিভার আছে, ফ্যাটিক ভমিটিং আছে, রেনাল ইম্পেয়ারমেন্ট আছে, এবং পেশেন্টের অন্যান্য সিমটমের মধ্যে একটা কাফ, হিমোপ্টাইসিস, ইয়ারেক, নোজব্লেড। তাহলে ভাস্কুলাইটিসের ব্যাপারে আমরা জানি ভাস্কুলাইটিস রিলেটেড, তাহলে প্রেজেন্ট গ্লোমেরুলার ডিজিজ হয় ভাস্কুলাইটিস রিলেটেড, হ্যাঁ। তাহলে এখানে আসবে গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস, যেটাকে আরেকটা নাম বলা হয়, প্রিভিয়াস এটাকে বলা হতো ওয়েগানার্স গ্রানুলোমাটোসিস, হ্যাঁ, স্মল ভেসেল ভাস্কুলাইটিস। এখানে দেখা যায় যে আপার রেসপিরেটরি প্রবলেম, হিমোপ্টাইসিস নিয়ে আসে, সাইনোসাইটিস থাকে, হ্যাঁ, এরকম নেজাল বিস্টার ডিপ্রেস থাকে, হ্যাঁ, এরকম বিভিন্ন রকমের ভাস্কুলাইটিক ম্যানিফেস্টেশন থাকে। বি, এখানে বিটা কারেক্ট হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। A 65-year-old man present with lower urinary tract symptom. For the past few months, he has urinary urgency and had several episodes incontinence when he could not reach the toilet. Describe good urinary flow with no hesitancy or straining. Urinalysis and prostate examination are unremarkable. Which one of the following medication is most likely to have elevate this symptom? বোঝা যাচ্ছে যে অর্থাৎ ব্লাডার ওভার অ্যাক্টিভিটির কারণে আর্জেন্সি, যেহেতু প্রোস্টেট এনলার্জ নাই, হ্যাঁ, অন্যান্য ট্র্যাক্টে কোনো অ্যাবনর্মালিটি নাই, তাহলে কোনটা আমরা দেব? রেনাল
আর্জেন্সির জন্য এখানে আলফা ব্লকার না দিব না, এন্টিমাসকারেনিক এটা একটা ইস্যু। আচ্ছা 5 আলফা রেডেজ না দিব না, লুপ ডায়েটস না, ডেসমোপিসিন। তাহলে এন্টিমাসকারেনিকটা আমরা প্রেসক্রাইব করব, কারণ এটা ব্লাডার ওয়ালের রিসেপ্টরে কাজ করবে, ওভার অ্যাক্টিভিটিটা কমায় দিবে। এন্টিমাসকারেনিক বি, এখানে বিটা কারেক্ট। আচ্ছা নেক্সট কোশ্চেন। A 45-year-old woman with type 1 diabetes mellitus is reviewed in diabetic clinic 3 months ago. Her blood test potassium normal, creatinine একটু নরমালের মধ্যে, ইজিএফআর 47, আচ্ছা কম, ইজিএফআরটা কম। আচ্ছা at the time she was started on lisinopril to treat both the hypertension and act as a renoprotective agent. আচ্ছা আর কারেন্ট ব্লাড পটাশিয়াম নরমাল, ক্রিয়েটিনটা একটু বেড়ে গেছে, 116 থেকে 123 হয়েছে মাইক্রোন। ইজিএফআরটা একটু কমে গেছে, ইজিএফআর 47 থেকে ইজিএফআর 44 হয়েছে। আচ্ছা of the following option what is the most appropriate course of the action? Stop lisinopril and arrange, আচ্ছা investigate to exclude renal artery stenosis, তারপর হচ্ছে switch to angiotensin 2 receptor blocker, switch to a different ACE inhibitor, the no action, it's a reduced dose of lisinopril। আচ্ছা এখানে আমরা জানি যে এসসি ইনহিবিটর এআরবি ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে খুবই ভালো ড্রাগ, এটা অ্যান্টি হাইপারটেনসিভ ইফেক্ট, অ্যান্টি প্রোটিনুরিক ইফেক্ট, হ্যাঁ অন্যান্য আরো বেনিফিশিয়াল ইফেক্ট আছে। তো আমরা শুরু করি এবং আমরা অবজার্ভ করি অ্যাটলিস্ট মানে 2 উইকস পরে আমরা আবার ফলো আপ করি যে তার ক্রিয়েটিনিনটা বেড়ে গেল কিনা, কারণ এসসি ইনহিবিটরের একটা সাইড ইফেক্ট হলো হাইপারকালেমিয়া, আর এটা হচ্ছে জিএফআর কমে গেল কিনা। জিএফআরটা যদি পেশেন্টের 25 to 30% রিডাকশন হয় তাহলে আমরা কিন্তু আফটার ইনিশিয়েশন অফ দা এসি ইনহিবিটর বা এআরবি তখন আমরা বন্ধ করে দেবো এআরবি বা এসি ইনহিবিটর। যদি না হয় এই 25% জিএফআর যদি রিডিউস না হয় তাহলে আমরা এটা কন্টিনিউ করব এবং ফলো আপ করবো পেশেন্টকে। সেক্ষেত্রে আমরা দেখতেছি যে এখানে জিএফআরটা সেরকম ভাবে ওইরকম 25% রিডাকশন হয়নি। তো এই পেশেন্টকে আমরা কোনো ড্রাগের কোনো চেঞ্জ না করে বরং আমরা তাকে অবজারভেশনে রাখবো এবং পরবর্তীতে আবার ফলো আপে রেজাল্টের জন্য ওয়েট করব। এখানে কোনো অ্যাকশন নেওয়ার দরকার নেই, কারণ এটা ওরকম সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ হয়নি। ক্রিয়েটিনিন আগে ছিল 123, পরে 123, আগে ছিল 116, আর জিএফআর 44 আগে ছিল 47। যে ক্যালকুলেশন করলে এটা 25 থেকে 30%-এর মধ্যে আসে, রিডাকশন হয়নি। তাহলে এখানে কারেক্ট হবে ডি, এখানে কোনো অ্যাকশন নেওয়ার দরকার নেই, অবজারভেশন, শুধু অবজারভেশন এবং ফার্দার ফলো আপ করা। A 45-year-old woman is seen by her nephrologist following allogenic renal transplant for end-stage renal failure. She continued to take prednisolone, azathioprine, and cyclosporine. What complication is the patient most at risk of? আচ্ছা colorectal carcinoma, lung cancer, ovarian carcinoma, breast cancer, squamous cell carcinoma। তাহলে মেলিগনেন্সি কমন আফটার ট্রান্সপ্লান্টেশন, তো তার মধ্যে স্কিন ক্যান্সার, বিশেষ করে স্কোয়ামাস সেল কার্সিনোমাটা বেশি কমন আদার ক্যান্সারের চেয়ে। তো এখানে ইটা স্কোয়ামাস সেল কার্সিনোমাটা, এটা হবে ই। তাহলে আমরা আজকে এ পর্যন্ত থাকি, নেক্সট ক্লাসে আমরা পরবর্তী কন্টিনিউ করব পরের স্লাইড গুলো। সবাইকে থ্যাঙ্কস, আজকে এই পর্যন্তই।